নমস্কার বন্ধুরা, যদি বলি শুনেছেন থমাস সানকারার নাম, আমি নিশ্চিত 10 জনকে এই প্রশ্ন করলে অন্তত 8 জন বলবেন শোনেননি। আচ্ছা, যদি জিজ্ঞাসা করি বুরকিনা ফাসো নামটা শুনেছেন, সেটাও 10 জনের মধ্যে 3 জনের বেশি যে শোনেননি সে কথা হলফ করে বলা যায়। অথচ এই দুটি নামের সাথে পরিচিত হওয়াটা উচিত ছিল, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এই নামগুলোর সাথে পরিচিত নই, কারণ এসব ইতিহাস থেকে আমাদের খুব যত্ন করে সরিয়ে রাখা হয়। শাসক জানে এসব জানলে তাদের চোখ রাঙানি, তাদের শাসন উপেক্ষা করার স্পর্ধা জন্ম নিতে পারে আমাদের মধ্যে, আর সেই স্পর্ধার আগুনে পুড়ে ছারখার হয়ে যেতে পারে বিশ্বজুড়ে সমগ্র শোষণ ব্যবস্থাটাই। ইউটিউব চ্যানেল সচেতনের কাজই মানুষকে সচেতন করে তোলা, যাতে মানুষ তার নিজ অধিকার বুঝে নেওয়ার যে লড়াই, তার রাস্তা নিজেরাই তৈরি করতে পারে। আজকের এই ভিডিওতে শোনাবো আফ্রিকার ছোট্ট দেশ বুরকিনা ফাসো আর তার প্রেসিডেন্ট থমাস সানকারার কথা, যাকে তার বিপ্লবী চেতনা, কমিউনিস্ট মতাদর্শ আর সাম্যবাদী নীতি প্রতিষ্ঠায় অনুকরণীয় সংগ্রামী মনোভাবের জন্য আফ্রিকার চে গুয়েভারা বলে অভিহিত করা হয়। প্রেসিডেন্ট থাকাকালীন তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি দেশের প্রেসিডেন্ট, অথচ কোথাও আপনার কোনো ছবি টাঙানো নেই, মূর্তি নেই, ভাস্কর্য নেই কেন? উত্তরে সানকারা বলেছিলেন, আমার দেশের 70 লক্ষ থমাস সানকারা, তাদের সবাই প্রেসিডেন্ট। রূপকথার মতন মনে হলেও এই মানুষটির কাহিনীর সবটাই সত্য, যে সত্য আপনাকে নিশ্চিতভাবেই এক নতুন উপলব্ধির সামনে দাঁড় করাবে। আসুন দেরি না করে শুরু করা যাক থমাস সানকারার গল্প। প্রথমেই জানিয়ে রাখি যে প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর দেশের নাম বুরকিনা ফাসো রেখেছিলেন থমাস সানকারা নিজেই। আফ্রিকার এই দেশটির নাম আগে ছিল রিপাবলিক অফ আপার ভোল্টা। বুরকিনা ফাসো শব্দের অর্থ ল্যান্ড অফ অনেস্ট পিপল, বা দুর্নীতিমুক্ত মানুষের দেশ। শুধু দেশের নামকরণ করাই নয়, দেশের জাতীয় সঙ্গীত রচনা ও সুরারোপও করেন এবং স্বল্প সময়ের শাসনকালে বদলে দেন দেশের আর্থসামাজিক অবস্থাটাই। বুরকিনা ফাসো পশ্চিম আফ্রিকার ছোট্ট একটি দেশ, আয়তন মাত্র 2,75,000 বর্গ কিলোমিটারের মতো, মানে আমাদের চতুর্থ বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের থেকে সামান্য কিছুটা বড়। জনসংখ্যা 2 কোটির সামান্য বেশি। পৃথিবীর 20টি গরিব দেশের তালিকায় থাকা এই দেশে রয়েছে সোনা, লোহা, তামা, ম্যাঙ্গানিজ, ফসফেটের বিশাল খনিজ ভাণ্ডার। আছে স্রোতস্বিনী 3 নদী, ব্ল্যাক ভোল্টা, হোয়াইট ভোল্টা এবং রেড ভোল্টা। আফ্রিকার চতুর্থ বৃহৎ স্বর্ণ রপ্তানিকারক দেশ, টন টন সোনা রপ্তানি করেও ভারে ভবানী। আফ্রিকার বেশিরভাগ অঞ্চলই একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল। বুরকিনা ফাসো ছিল অন্য দেশের শ্রমিক সরবরাহকারী অঞ্চল, মানে শোষিতের মাঝেও শোষিত। 1988 থেকে 1903 সালের মধ্যে ফরাসি কলোনিতে পরিণত হওয়া আপার ভোল্টা 1960 সালের 5ই আগস্ট স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতা লাভ করলেও ঔপনিবেশিক দখলদারি আর স্থানীয় নেতাদের পশ্চিম প্রীতির কারণে অনেক কষ্টে অর্জিত স্বাধীনতা রাতারাতি জনগণের গলার কাটা হতে সময় লাগে। মরিস ইয়েমেগো সাধারণ নির্বাচনে জয়লাভ করে প্রথম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে তিনি হয়ে যান স্বৈরাচারী এক শাসক, নিষিদ্ধ করে দেন সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড। 1966 সালে লেফটেন্যান্ট কর্নেল সাঙ্গুইলে লামিজানার নেতৃত্বে প্রথম সামরিক অভ্যুত্থানে অপসারিত হন ইয়েমেগো। এই বছরেই, মানে 1966 সালে 17 বছর বয়সী কিশোর থমাস সানকারা কাদিওগো মিলিটারি একাডেমিতে তরুণ ক্যাডেট হিসাবে ভর্তি হন। থমাস সানকারার পুরো নাম থমাস ইসিডোর নোয়েল সানকারা। তার জন্ম 21 ডিসেম্বর 1949 তৎকালীন ফরাসি উপনিবেশ আপার ভোল্টার ইয়েকো শহরে। বাবা জোসেফ সানকারা ছিলেন মিলিটারিতে চাকরিরত, আর মায়ের নাম মার্গারিটা সানকারা। বাড়ির অবস্থা মোটামুটি সচ্ছলই ছিল। সানকারা ছিলেন 10 ভাই বোনের মধ্যে তৃতীয়। বুরকিনা ফাসোর দ্বিতীয় বৃহত্তম শহর বোডো ডাইলাসোতে প্রাথমিক শিক্ষা লাভের পরে ওই শহরেরই এক সেকেন্ডারি স্কুল লিসিতে ভর্তি হন। পড়াশুনোয়, বিশেষ করে অঙ্কে দারুণ ভালো ছিলেন সানকারা। ফরাসি ভাষাতেও ছিলেন দারুণ পারদর্শী। তার রোমান ক্যাথলিক পিতামাতা যদিও চেয়েছিলেন যে সানকারা ধর্মযাজক হোক, কিন্তু তিনি কাদিওগো মিলিটারি একাডেমিতে প্রবেশের মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দেন। একাডেমিতে কয়েকজন বেসামরিক ইনস্ট্রাক্টর ছিলেন, তাদের মধ্যে একজন অ্যাডাম আবদুল্লিয়ের তৌরে তিনি ইতিহাস আর ভূগোল পড়াতেন।
উজ্জ্বল ও উৎসাহী ক্যাডেটদের ক্লাসের বাইরে বিভিন্ন বিষয়ে বলতেন। সানকারাকে তার চোখে পড়ে। তিনি তাকে সাম্রাজ্যবাদ, নব্য উপনিবেশবাদ, সমাজতন্ত্র এবং কমিউনিজম, রাশিয়া চীন বিপ্লব এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশের মুক্তি আন্দোলন বিষয়ে বলতেন। কিশোর সানকারা বুঝতে পারেন উপনিবেশবাদের এক কঠিন শৃঙ্খলে আটকে পড়েছে তার দেশ। এত খনিজ সম্পদ উৎপাদন করেও তাই তারা হতদরিদ্র। এই শৃঙ্খল ভাঙতে হবে। সেখানেই তার গান ও গিটার বাজানো শেখা। 1970 সালে 20 বছর বয়সী সানকারা উচ্চ পর্যায়ের মিলিটারি প্রশিক্ষণের জন্য মাদাগাস্কারের অ্যান্টিসিলাবেতে যান এবং সেখান থেকে তিনি 1973 সালে জুনিয়র অফিসার হিসাবে বের হন। এরপর মাদাগাস্কারের এক বিদ্রোহ দমন করতে গিয়ে তিনি কমিউনিস্ট আদর্শের সঙ্গে আরও সুগভীরভাবে পরিচিত হন। এই একাডেমিতে পড়াশুনোর পাশাপাশি আরও নানা জিনিস শেখানো হতো, যেমন চাষাবাদ, গাছের পরিচর্যা, অ্যানালিটিক্যাল টুলের ব্যবহার। এই সময়কালে তিনি মার্কস ও লেনিনের লেখাগুলি গভীর মনোযোগ দিয়ে পড়েন এবং সমাজতন্ত্রের দর্শনের প্রতি দারুণভাবে আকৃষ্ট হন। 1974 সালে আপার ভোল্টার সঙ্গে মালির বর্ডার যুদ্ধে তিনি তার অদম্য সাহসিকতার জন্য বিশেষভাবে নজরে আসেন এবং সেনাবাহিনীতে খুব দ্রুততার সাথে প্রমোশন পেয়ে উপরের দিকে উঠতে থাকেন। অচিরেই 1976 সালে পো শহরে অবস্থিত কমান্ডো ট্রেনিং সেন্টারের কমান্ডার পদে উন্নীত হন। এখানেই তিনি ব্লেইস কম্পাউরের সাথে পরিচিত হন। কর্নেল সেই জেরবোর প্রেসিডেন্সিয়াল শাসনের সময় সেনাবাহিনীর কিছু তরুণ অফিসারেরা মিলে একটি সিক্রেট সংগঠন গড়ে তোলেন, যার নাম রিভলিউশনারি মিলিটারি অর্গানাইজেশন। 1980 সালে কর্নেল সেই জেরবো আরেক অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতায় আসেন। সানকারা তথ্যমন্ত্রী নিযুক্ত হন। মন্ত্রিত্ব পেয়ে তিনি বিপ্লবী কিছু পদক্ষেপ নেন। গাড়িতে না এসে প্রতিদিন সাইকেলে করে অফিসে আসতেন। সংবাদপত্রের উপর সকল প্রকার সেন্সর তুলে নেন। ইনভেস্টিগেটিং জার্নালিজম বা অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করা শুরু করেন। অনুসন্ধানে যা পাওয়া যায় তা ছাপানোর অনুমতি দেন। সরকারি বেসরকারি উভয় সংবাদপত্রে সরকারি দুর্নীতির খবর আসতে শুরু করে। 1982 সালের 12 এপ্রিল সরকারের শ্রমবিরোধী নীতির বিরোধিতা করে পদত্যাগ করেন সানকারা। তিনি ঘোষণা করেন, ধিক্কার তাদের যারা জনগণকে ফাঁকি দেয়। ওই বছরের 7 নভেম্বর আরেকটি অভ্যুত্থানে মেজর ডক্টর জিন ব্যাপ্টিস্ট ওডেরাগো ক্ষমতায় এসে সানকারাকে প্রধানমন্ত্রী করেন, কিন্তু 4 মাসের মাথায় তাকে বরখাস্ত করা হয়। তার প্রগতিশীল পদক্ষেপগুলো সরকারকে বিব্রত করে তোলে। সানকারাকে গ্রেপ্তার করা হয়। এই সিদ্ধান্ত তরুণ অফিসারদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। সেটাকে কাজে লাগিয়ে 1983 আগস্টে সানকারা অভিন্ন হৃদয় বন্ধু ক্যাপ্টেন ব্লেইস কম্পাউরে আর একটি অভ্যুত্থানের নেতৃত্ব দেন। সেই অভ্যুত্থানে সানকারা মুক্ত হন এবং বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট হিসাবে তাকেই দায়িত্ব দেন তার বন্ধু এবং সেনাবাহিনীর বাকি অফিসারেরা। সানকারা বুঝতে পারে নিজেদের শক্তিতে এগিয়ে যেতে হলে বিদেশি যত উন্নয়ন মডেল আছে সেগুলোকে বর্জন করতে হবে। বুর্কিনার স্বাধীনতার পর থেকে উন্নয়নের যত মডেল দাঁড় করানো হয়েছিল সবই বিদেশি এবং সবগুলোই ব্যর্থ হয়। তিনি বলতেন, যে তোমাকে খাওয়াবে সেই তোমাকে নিয়ন্ত্রণ করবে। তাই নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হলে নিজের শক্তিতে স্বয়ং সম্পূর্ণ হওয়ার বিকল্প আর নেই। সানকারা দেশের উন্নয়নের জন্য 4টি মূল নীতি গ্রহণ করেন। বিদেশি উন্নয়ন মডেল বর্জন, নিজস্ব সামর্থ্যের পূর্ণ ব্যবহার, বিদেশি সাহায্য বর্জন, নারী উন্নয়ন ও তাদেরকে উন্নয়নের অংশীদার করা এবং সব শ্রেণীর মানুষের মৌলিক চাহিদা পূরণ। নিজেদের যা আছে সেটা নিয়েই তিনি কাজে ঝাঁপিয়ে পড়েন। তার শাসন আমলে বুর্কিনা ফাসো কোনো বিদেশি সাহায্য, এমনকি বিশ্ব ব্যাংকের সাহায্যও নেয়নি। নিজেদেরকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে সানকারা প্রথমেই কৃষি উন্নয়নে বিশেষভাবে মনোযোগী হন। সামন্ততান্ত্রিক জমিদারদের কাছ থেকে জমি নিয়ে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে বণ্টন করেন। আগে যেখানে প্রতি হেক্টর জমিতে 1700 কেজি গম উৎপন্ন হতো, 3 বছর পর সেটা দাঁড়ায় প্রতি হেক্টরে 3800 কেজিতে। 3 বছরে খাদ্য উৎপাদন সার্বিকভাবে আগের চেয়ে 75% বৃদ্ধি পায়। এই সময়ের মধ্যে দেশে জলের অভাব দূর করার লক্ষ্যে দেশব্যাপী 250টি খাল এবং 300টির মতো কুয়ো খনন করেন। শিক্ষার হার 13% থেকে 78% উন্নীত হয়। স্কুলে এনরোলমেন্ট 6% থেকে বেড়ে 22% দাঁড়ায়। নারী শিক্ষার উন্নয়নের পাশাপাশি নারীদেরকে সরকারি উচ্চ পদে আসীন করতে থাকেন।
বন্ধ করেন জোরপূর্বক নারী বিবাহ এবং বহু বিবাহ প্রথাকে বেআইনি ঘোষণা করেন। বন্ধ হয়ে যাওয়া জাতীয় টিকাদান কর্মসূচি পুনরায় চালু করে 1 সপ্তাহের মধ্যে তিনি হাম, ইয়েলো ফিভার ও ম্যারেঞ্জাইটিসের মতো মারণ রোগ প্রতিহত করার জন্য প্রায় 10 লক্ষ শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসেন। 1984 সালের 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত চলা এই জাতীয় টিকাদান কর্মসূচি শেষ হতে হতে প্রায় 25 লক্ষ শিশুকে এসব রোগের টিকা দেওয়া সম্ভব হয়। তার সময়ে শিশু মৃত্যুর হার 20.8% থেকে কমে 14.5% দাঁড়ায়। প্রতিটি গ্রামে একটি মেডিকেল ডিসপেন্সারি তৈরির উদ্যোগ নেন। দেশের আবাসনহীন নাগরিকদের জন্য বৃহৎ সব গৃহ নির্মাণ প্রকল্প চালু করে। সাহারা মরুভূমির পার্শ্ববর্তী দেশকে মরুভূমির আগ্রাসন থেকে বাঁচাতে সানকারা সরকার 4 বছরে প্রায় 1 কোটি গাছ লাগায় এবং সেগুলি যাতে বেড়ে ওঠে যথাযথভাবে তার ব্যবস্থাও নেয়। রেলের উন্নয়নে নির্মাণ করেন প্রায় 700 কিলোমিটার রেল রোড। এসবই হতে থাকে পুরোপুরি নিজস্ব অর্থায়নে। সরকারি কাজে ব্যবহারের জন্য সরকারের গাড়ি বহরের সব দামি দামি মার্সেডিস গাড়ি বিক্রি করে দিয়ে রেনল্ট 5 দিয়ে গাড়ি বহর সাজান। রেনল্ট 5 ছিল সেই সময় বুর্কিনা ফাসোতে বিক্রি হওয়া সবচেয়ে কম দামি গাড়ি। নিজের পাশাপাশি সব পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হ্রাস করেন। উঠিয়ে নেওয়া হয় ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ও প্রথম শ্রেণীর এয়ার টিকিটের সুবিধা। সরকারি চাকরিজীবীদের পুরো বছরে 1 মাসের বেতন জন উন্নয়নমূলক প্রকল্পে দান করতে বাধ্য করেন। ওগানোবোতে সেনাবাহিনীর প্রভিশন স্টোরকে সুপার মার্কেটে রূপান্তর করে দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেন। এটিই ছিল দেশটির প্রথম সুপার মার্কেট। দেশের মানুষের স্বাস্থ্য গঠনেও তার ছিল এক অতি সজাগ চোখ। সপ্তাহে 1 দিন যাতে তারা তাদের পছন্দের স্পোর্টসে অংশ নেয় সেই জন্য তিনি নানা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজেও নানা খেলাধুলায় নিয়মিত অংশ নিতেন। নিজের অফিসে তিনি এসি ব্যবহার করতেন না। কারণ হিসাবে তিনি বলেন, একজন গরিব দেশের প্রেসিডেন্ট হিসাবে এসি ব্যবহার করার মতো বিলাসিতা দেখানোর সুযোগ তার নেই। ব্যক্তিগতভাবে তিনি একটি গাড়ি, 4টি মোটর বাইক, 3টি গিটার এবং একটি ভানা ফ্রিজের মালিক ছিলেন। প্রেসিডেন্ট হিসাবে প্রতি মাসে মাত্র $450 বেতন নিতেন, যেটি দেশটির ইতিহাসের যে কোনো প্রেসিডেন্টের তুলনায় সবচেয়ে কম। নিজে রাশিয়া এবং কিউবা ভ্রমণে যান, সেখানকার সমাজতান্ত্রিক রাষ্ট্রের অগ্রগতি দেখার পাশাপাশি রাষ্ট্রের পরিচালনার খুঁটিনাটি জানতে ও শিখতে। 1986 সালে নিজের দেশের তরুণদের একটি দলকে তিনি কিউবা পাঠিয়েছিলেন কারিগরি শিক্ষার পাঠ নিতে, যাতে তারা ফিরে এসে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটির মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পশ্চিমা বিশ্বের পুঁজিবাদী অর্থনীতি ও সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। তিনি আফ্রিকান দেশগুলির মধ্যে ঐক্যের ডাক দেন, যাতে এই দেশগুলির মাথার উপরে চাপানো বিশ্বব্যাংকের ঋণের বোঝা লাঘবে সবাই একসাথে কাজ করতে পারে। শেষমেশ তিনি সামরিক ও বেসামরিক আমলাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নামেন। সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এত সব উন্নয়ন দেশকে খুবলে খাওয়ার সুযোগ না পাওয়া স্বার্থান্বেষী মহল সহ্য করতে পারল না। রয়ে গিয়েছিল ফরাসি সাম্রাজ্যবাদের প্রেতাত্মারাও। ষড়যন্ত্রের জাল বুনতে থাকে তারা ধীরে ধীরে। বন্ধু ব্লেইস কম্পাওরে, যে কিনা তাকে হাত ধরে ক্ষমতায় বসিয়েছিলেন একদিন, সেই বন্ধুরই নেতৃত্বে 15ই অক্টোবর 1987 সালে আরেকটি অভ্যুত্থান ঘটানো হয়। এটা মনে করা হয় এই অভ্যুত্থানের পিছনে ছিল প্রতিবেশী কলোনিয়াল দেশগুলোর সাম্রাজ্যবাদী শক্তি, ফ্রান্সের স্বার্থ রক্ষাকারী মহল এবং পুঁজিবাদী অর্থনীতির পৃষ্ঠপোষক মার্কিন সিআইএর মদত। সেদিন অ্যান্টেঞ্জের কাউন্সিল মিটিং চলাকালে সানকারা সহ আরও 12 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করা হয়। বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় সানকারার দেহকে। তার দেহকে টুকরো টুকরো করে গোপনে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। কিন্তু ততদিনে সমগ্র আফ্রিকার মানুষের মনে সানকারা তার স্থায়ী জায়গা করে নিয়েছেন। তিনি চাইতেন তার দেশের জনগণ নিজেদের প্রয়োজন নিজেরা বুঝুক। চেয়েছিলেন প্রয়োজন অনুসারে কিভাবে নিজেদের গড়ে তুলতে হয় সেই আত্মবিশ্বাস তাদের মধ্যে জন্ম নেই। মৃত্যুর মাত্র 1 সপ্তাহ আগে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি দৃপ্তকণ্ঠে বলেন, বিপ্লবীরা প্রত্যেকেই আলাদা সত্তা। তাদের চাইলে হত্যা করা যায়, কিন্তু তাদের আদর্শকে হত্যা করা যায় না। এমনই এক স্বপ্নবাজ দেশনায়ককে
মাত্র 38 বছর বয়সেই চলে যেতে হয়েছে স্বদেশের জনগণকে স্বৈরাচারের কবলে রেখেই। এলেন, দেখলেন, জয় করলেন, আবার চলেও গেলেন। তবে শুধু নিজের দেশের নয়, থমাস ইসিডোর নোয়েই সানকারা জয় করেছিলেন সমগ্র আফ্রিকার জনগণের হৃদয়। বুর্জোয়াতন্ত্র আর পুঁজিবাদী সাম্রাজ্যবাদ দ্বারা পরিচালিত পশ্চিমা মিডিয়ার আধিপত্যে আমরা জানতে পারি না মহাকালের ইতিহাসের অনেকের প্রান্তরে আবছা ধূসর এক সাহসী বিপ্লবী যোদ্ধার নাম। তবুও থমাস সানকারা বেঁচে থাকবেন আফ্রিকা সহ সারা বিশ্বের মেহনতি আর শোষণে নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের স্পন্দনে স্পন্দনে। বুর্কিনা ফাসোর অবিসংবাদিত নেতা থমাস সানকারার কথা আরও মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের মধ্যেও বিপ্লবের স্ফুরণ ঘটাতে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এই প্রত্যাশা রাখছি। আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন।